আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে আছো। সবাই রীতিমতো ক্লাসগুলো করছো। প্রিয় শিক্ষার্থীরা, রীতিমতো আমরা যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ক্লাসগুলোর ফিডব্যাক অবশ্যই রয়েছে আশা করছি, এবং সেই সাথে তোমরা ক্লাসগুলো করে বাসায় এসে অঙ্কগুলো করছো। পরবর্তীতে যখন আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ বিবিএ সেকেন্ড ইয়ারে যে স্টুডেন্টগুলো রয়েছে তারা হচ্ছে, আমরা গত ক্লাসেও লায়াবিলিটিস লং টার্ম অর্থাৎ অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস বন্ডস পড়েছিলাম। আজকেও সেই সুবাদে আজকে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটি আমরা করব। তো নিশ্চয়ই তোমরা সবাই যখনই ক্লাসটি করবে তখন অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারের বিগত ক্লাসে বন্ডস কাকে বলে, বন্ডসের প্রকারভেদ বা বন্ডস কিভাবে ইস্যু করা হয় সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আজকেও আমরা রীতিমতো প্রাথমিক আরো কিছু জিনিস জানবো। তো আজকে জানার জন্য অবশ্যই আমরা নিশ্চয়ই বন্ডস কাকে বলে পড়েছিলাম, তাই না? আমরা নিশ্চয়ই পড়েছিলাম যে বন্ডস হচ্ছে একটি ইস্যুকারী প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী দায় তৈরি করা, অর্থাৎ একটি শেয়ারের মতো করে দায় তৈরি করা। ওকে, তাহলে আজকে আমরা যেটি পড়ব সেটা হচ্ছে বন্ডস ভ্যালুয়েশন, অর্থাৎ বন্ডের যে মূল্যায়ন প্রক্রিয়া, সেই বন্ডের মূল্যায়ন প্রক্রিয়া আমরা পড়াশোনা করব। আমরা নিশ্চয়ই জানি যে একটি বন্ড হচ্ছে এক বা একাধিক ইয়ারের মেয়াদি হয়ে থাকে এবং একটা ফিক্সড কুপন রেট বা মার্কেট রেট হয়ে থাকে, এবং সেটির অবশ্যই ফেস ভ্যালু থাকে, অর্থাৎ মুখ্য মূল্য থাকে বা মার্কেট ভ্যালু থাকে, এবং সেটি তারা বিক্রয় করলে সেটি হচ্ছে গিয়ে প্রতি বছর বা 6 মাস অন্তর অন্তর কিছু সুদ পেয়ে থাকে, অর্থাৎ ঋণ দাতা বা হচ্ছে যারা কি বলা হয় বন্ড গ্রহীতা হয় তারা অবশ্যই পেয়ে থাকে। ওকে, তাহলে আজকে যে বন্ডস ভ্যালুয়েশন ক্ষেত্রে আমরা বলবো যে ক্ষেত্রে আমরা যেটিকে বলি যে ঋণপত্র ইস্যুকারী প্রতিষ্ঠান এবং ক্রেতাগণ এই দুজনের মধ্যে যে বিষয়গুলো থাকে, তাই না? তার মানে হচ্ছে যারা ঋণপত্র ইস্যু করে অর্থাৎ বিক্রেতা, অর্থাৎ ঋণপত্রে বিক্রেতা এবং ক্রেতা এই দুয়ের মধ্যে যদি মূল্যায়ন করা হয়, দুয়ের মধ্যে যে মূল্যায়নের বিষয়টা থাকে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা নেওয়া হয়। সেটা হচ্ছে একটি হচ্ছে কি আমরা বলি সুদ, ইন্টারেস্ট, আর হচ্ছে মুখ্য, সেটিকে আমরা বলি প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই না? নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, একটিকে আমরা বললাম কি ইন্টারেস্ট, আর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ হচ্ছে আমাদের যে ঋণপত্র রয়েছে সেই ঋণপত্রের মূল টাকাটা হচ্ছে এখানে, অর্থাৎ সুদ এবং ঋণপত্রের মূল টাকা। ওকে, তাহলে এই ঋণপত্রের বিষয়গুলোকে মূল্যায়ন করে হচ্ছে গিয়ে উক্ত ঋণপত্র ইস্যুকারী যে বিনিয়োগ কর্তৃপক্ষ রয়েছে, আমরা বলি বিনিয়োগ কর্তৃপক্ষ বা বিনিয়োগ বোর্ড রয়েছে, তারা নিশ্চয়ই এগুলো হিসেব করে থাকেন, এগুলো ব্যাপারে আলোচনা করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে আমরা যে টাকা পাবো, প্রাপ্য বা প্রাপ্তব্য, অর্থাৎ আমরা যে টাকা পাবো সেই টাকাকে বিবেচনা করে, তার বর্তমান মূল্য বিবেচনা করে আমাদের ফেস ভ্যালু বা আমাদের এটা বের করতে হবে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যে টাকাটা পাবো প্রাপ্য বা প্রাপ্তব্য মূল্যের বর্তমান মূল্য বিবেচনা করা, আমরা বর্তমান মূল্যকে বিবেচনা করতে পারি। ওকে, তাহলে সেটিকে আমরা বলে থাকি সাধারণত বন্ডস ভ্যালুয়েশন। অর্থাৎ আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই ইন্টারেস্ট, সুদের বর্তমান মূল্য বের করতে হবে এবং ঋণপত্রের যে মুখ্য মূল্য আছে সেই ঋণপত্রের মুখ্য মূল্যের বর্তমান মূল্য বের করতে হবে। ওকে, তাহলে দুইটার যোগফল হচ্ছে কি আমরা বলে থাকি যে ঋণপত্রের বিক্রয় মূল্য বা সেলিং, যেটিকে আমরা বলতে, অর্থাৎ আমাদেরকে এইভাবে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ দা প্রিন্সিপাল, আমরা বলি এভাবে বলি যে আমাকে বের করতে হবে। নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের মেইন আইকন, মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে। তাহলে কি হবে প্রেজেন্ট ভ্যালু অফ দা প্রিন্সিপাল
এটি একটি অ্যামাউন্ট, তার মানে আমরা প্রিন্সিপালের যে অ্যামাউন্টটা রয়েছে তার প্রেজেন্ট ভ্যালু বের করব এবং আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব প্রেজেন্ট ভ্যালু অফ the interest bonds payable. ওকে, তার মানে আমরা এই দুটি অ্যামাউন্ট যোগ করে অ্যাড করব, দুটি অ্যামাউন্টকে আমরা অ্যাড করব, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের হবে। ওকে, প্রেজেন্ট ভ্যালু অফ, এটা হচ্ছে আমরা বলি সেলিং প্রাইস। ওকে, প্রেজেন্ট ভ্যালু অফ বন্ডস। ওকে, আমরা বলে থাকি এটাকে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ডস। ওকে, তার মানে এটা হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ হচ্ছে আমরা যে জিনিসটিকে বিক্রি করব, অর্থাৎ যে ঋণপত্রগুলো বিক্রি করব সেই ঋণপত্রগুলোর প্রাথমিক যে মূল্য রয়েছে সেই মূল্যগুলোকে আমরা কিভাবে বের করব। তাহলে সেই মূল্যটি হচ্ছে আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টের যে মুখ্য অ্যামাউন্ট রয়েছে সেই মুখ্য অ্যামাউন্টের প্রিন্সিপাল প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এবং ইন্টারেস্ট পেয়েবল যেটা আছে বন্ডস ইন্টারেস্ট পেয়েবল আছে সেটার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এবং দুইটা যোগ করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ সেলিং বন্ডস অফ দ্য বন্ডস পাওয়া যাবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের বন্ডস ভ্যালুয়েশন কিভাবে করতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইন্টারেস্ট বন্ডস পেয়েবল কি বোঝায় এবং প্রেজেন্ট ভ্যালু অফ সেলিং প্রাইস বা বন্ডস আমরা কি বুঝি। ওকে, তাহলে আমরা বলেছি যে মুখ্য মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু বলি আমরা, যেটাই বলি বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলি, যেটার উপরেই সাধারণত কুপন রেট ধরা হয় সেটিকে আমরা বলি বাজার দর বা কুপন রেট বলি অ্যাকচুয়ালি। তাহলে আমরা কি বলতে যাচ্ছি যে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ ঋণপত্রের যে প্রিন্সিপাল অ্যামাউন্টের বা ফেস ভ্যালুর উপরে আমরা কি করব, আমরা যখন কোনো রেট ধরব সেই রেটটিকে আমরা মার্কেট রেট বা কুপন রেট করব। কি বলবো সেটাকে আমরা মার্কেট রেট অথবা কুপন রেট বলবো, অথবা এটাকে আমরা বলি নমিনাল ইন্টারেস্ট রেট। ওকে, ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমরা যেই ফেস ভ্যালু বললাম বা ম্যাচুরিটি ভ্যালু বললাম, যেটির উপর প্রিন্সিপাল ভ্যালু বললাম, যেটির মুখ্য মূল্যের উপর যে হার ধরা হবে সেই হারটিকে আমরা বলি মার্কেট রেট বা কুপন রেট বলি, বা হচ্ছে আমরা এটাকে বলি নমিনাল ইন্টারেস্ট রেট। ওকে, তাহলে আমরা বা যেটাকে বললাম যে বা পার ভ্যালু বা সমমূল্য, আমরা অ্যাকচুয়ালি বললাম পার ভ্যালু বা সমমূল্য। নরমালি পার ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু যেটাকে বলা হয় সেটা হচ্ছে মুখ্য মূল্য, মুখ্য ভ্যালুর সমান, অর্থাৎ ফেস ভ্যালুর সমান, অর্থাৎ সেই জায়গাতে যেটি কি হয় সেটাকে আমরা পার ভ্যালু বলি, পার ভ্যালু বা সমমূল্য বলে থাকি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এটি মনে রাখবে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই লেখাগুলো আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট কি ওয়ার্ড, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের এই কি ওয়ার্ড গুলো অবশ্যই জানতে হবে। তাহলে আমরা বললাম যে এক্ষেত্রে কি হবে, পার ভ্যালু বা সমমূল্য বললাম, বা আমরা সমমূল্য বললাম এটাকে, এই সমমূল্য হচ্ছে আমরা বললাম পার ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু, এবং আমরা যেটিকে বললাম যে মার্কেট রেট, দুটি একই সমান হয়, এগুলো একই সমান হয়ে থাকে। ওকে, তাহলে অবশ্যই এটা আমাদের এক সমান হয়ে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে যখনই আমরা ঋণপত্র ইস্যু করব তখন আমরা তিন ভাবে ইস্যু করতে পারি। একটিকে আমরা বললাম পার ভ্যালু অর্থাৎ সমমূল্য ইস্যু করতে পারি, একটিকে আমরা বললাম যে এট ডিসকাউন্ট, এট প্রিমিয়াম এবং এট ডিসকাউন্ট, অর্থাৎ আমরা প্রিমিয়ামও ইস্যু করতে পারি এবং ডিসকাউন্ট ইস্যু করতে পারি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটিকে বললাম যে পার ভ্যালু বা সমমূল্যে যদি আমরা ইস্যু করি তাহলে সেক্ষেত্রে পার ভ্যালু বললে সেটা ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু তিনটা একই সমান হবে, অর্থাৎ মার্কেট ভ্যালু যেটা বলবো সেটা অবশ্যই পার ভ্যালু বা ফেস ভ্যালু একই সমান হবে, রেটটি একই সমান হবে। ওকে, আবার যদি বলা হয় এট
প্রিমিয়াম অর্থাৎ আমরা যদি প্রিমিয়ামে ইস্যু করি অর্থাৎ অধিহার ইস্যু করি সেক্ষেত্রে আমাদের বিষয়টি কি দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেস ভ্যালু কি হবে, ফেস ভ্যালু ছোট হবে মার্কেট রেট থেকে বা কুপন রেট থেকে, অথবা আমরা এটাকে নমিনাল ইন্টারেস্ট রেট বলি, মার্কেট রেট থেকে ছোট হবে। অর্থাৎ প্রিমিয়াম যদি আমরা অধিহারে ইস্যু করি তাহলে অবশ্যই ফেস ভ্যালুটি কি হবে, মার্কেট রেট থেকে ছোট হবে। আবার আমরা যদি ডিসকাউন্টে দিই এট ডিসকাউন্ট, ওকে, অর্থাৎ অবহার, রাইট, অবহার দিলে কি হবে, আমাদের ফেস ভ্যালু যে রেট থাকবে সেই রেটটা অবশ্যই বড় হবে মার্কেট রেট থেকে। ওকে, তাহলে আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে আমরা কি করতে পারি। ওকে, অর্থাৎ আমাদের যেটা হয় আমরা বলে থাকি যে পার ভ্যালুতে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলা হয়, অর্থাৎ সুদের হারকে আমরা ইফেক্টিভ পার ভ্যালুতে আমরা সুদের হারকে কি বলি, ইফেক্টিভ ইন্টারেস্ট ইয়েল অর রেট আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি ইফেক্টিভ ইন্টারেস্ট ইয়েল অর্থাৎ কার্যকরী সুদের হার, পার ভ্যালুতে আমরা কার্যকরী সুদের হার সমান হয়ে থাকে, আমরা সাধারণত পার ভ্যালুতে এটাকে কার্যকরী সুদের হার বলে থাকি। ওকে, তাহলে প্রিমিয়ামের ক্ষেত্রে বোঝা গেল যে এই ইফেক্টিভ ইন্টারেস্ট ইয়েল বা রেটটি হচ্ছে ছোট হবে প্রিমিয়াম, অর্থাৎ আমরা যে মার্কেট রেট আছে মার্কেট রেট থেকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ছোট হবে, কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রে অর্থাৎ ওভারেজ আমরা যদি ঋণপত্র ইস্যু করি সেক্ষেত্রে অবশ্যই কি হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটি কি হবে, বড় হবে মার্কেট রেট থেকে বড় হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে কিভাবে। তাহলে আমরা আবারও একটু যদি এভাবে বলি যে পার ভ্যালুতে আমরা কি বলা হয়, কার্যকরী সুদের হারকে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট ইয়েল বা রেট বলি, সেক্ষেত্রে সমান থাকে ফেস ভ্যালু মার্কেট রেট দুটো উভয় সমান থাকে। যখন আমরা প্রিমিয়ামে বিক্রয় করি তখন হচ্ছে কার্যকরী সুদের হারটি কম হবে মার্কেট রেট থেকে, কার্যকরী সুদের হারটি ইফেক্টিভ ইন্টারেস্ট ইয়েল বা রেট যেটি বলি সেটি হচ্ছে ছোট হবে মার্কেট রেট থেকে, ডিসকাউন্ট করলে সেটি অবশ্যই মার্কেট থেকে বড় হবে। তাহলে নিশ্চয়ই আমাদের আইকিউ গুলো এই জায়গাতে রয়েছে, এই আইকিউ গুলো আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। আমি আশা করছি তোমরা সবাই এগুলো আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখনই কোনো ক্লাস করবে, অর্থাৎ আমি বিশ্বাস করি যে যখনই কোনো ভালো ক্লাস করতে চাও বা কখনো যদি কোনো ম্যাথ শিখতে চাও, অবশ্যই সেই ম্যাথ শেখার আগে তোমাকে অবশ্যই সেই চ্যাপ্টারের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে থিওরিগুলো রয়েছে, যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনাগুলো ভালো করে পড়তে হবে, স্টাডি করতে হবে, তাহলে তুমি সেই বিষয়টা ভালো করে জ্ঞান রাখতে পারবে, আদারওয়াইজ কখনো পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, কেন আমি এটা বলেছি, আমরা নিশ্চয়ই দেখেছি যে অনেকেই আমরা চাই যে আমরা যে কোনো চ্যাপ্টার করতে গেলে দ্রুত অঙ্ক করার চেষ্টা করি, আসলে সেটা আমি মনে করি কখনো সেটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হচ্ছে তোমরা সবাই যেটা করবে সেটা হচ্ছে ওই চ্যাপ্টারটা, অন্তত যদি আমি ওই চ্যাপ্টারটা শিখতে চাই তাহলে অবশ্যই ওই চ্যাপ্টারের আমরা যেটাকে বলি যে অপেক্ষক টাইপস যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ যে বিষয়গুলোকে, যে থিওরিগুলোকে, যে ছোট ছোট টার্মস গুলোকে আমাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে, না জানলে আমরা ওই চ্যাপ্টারটি করতে পারবো না এবং আমরা অনায়াসে বুঝতে পারবো না। অবশ্যই সেই বিষয়গুলো আমাদের পড়তে হবে। তাহলে অবশ্যই আমাদের এই বন্ডস ভ্যালুয়েশন বা লং টার্ম লায়াবিলিটি শিখতে গেলে অবশ্যই আমাদের এটা শিখতে হবে। এর আগে আমরা যেটা পড়েছিলাম যে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্টের বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট অফ বন্ডস পেয়েবল বের করতে হবে, দেন আমরা সেটাকে দুইটা যোগ করলে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ডস অর্থাৎ সেলিং প্রাইস আমরা বের করতে পারবো যেটা যোগ করলে। নিশ্চয়ই সেই জায়গাগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আমরা এই জিনিসগুলো ভালো করে পারবো, আদারওয়াইজ আমরা কখনোই পারবো না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা সবাই এই জিনিসগুলো একটু বেশি জোর দিবে। ওকে, এক্ষেত্রে আমরা আরেকটি টপিক যেটি বলছি অ্যানালাইসিস অফ লং টার্ম ডেট। অ্যানালাইসিস অফ লং টার্ম ডেট অর্থাৎ আমরা এটাকে বলি দীর্ঘমেয়াদী দায়ের যে বিশ্লেষণ করা। আমরা দীর্ঘমেয়াদী দায়কে কেন বিশ্লেষণ করতে যাব? নিশ্চয়ই আমাদের কিছু কারণ থাকে, তাই না? যে দীর্ঘমেয়াদী দায়কে আমরা বিশ্লেষণ করতে যাব এই কারণে যে আমাদের যে মোট সম্পত্তি রয়েছে সেই মোট সম্পত্তি অনুযায়ী আমাদের সুদ পরিশোধ করার ক্ষমতা রয়েছে কিনা, অর্থাৎ পাওনাদাররা
সেটা করবে, যে পাওনাদাররা বুঝতে পারবে যে তারা আসলে সুদ পরিশোধ করার সচ্ছলতা রয়েছে কিনা, এবং পরবর্তীতে ঋণপত্রের যে মুখ্য ভ্যালু, মুখ্য মূল্য রয়েছে সেটি সুদ করার পরিপক্কতা বা এবিলিটি, দক্ষতা আছে কিনা। নিশ্চয়ই এই কারণে আমরা বলে থাকি অ্যানালাইসিস অফ লং টার্ম ডেট, অর্থাৎ লং টার্ম ডেট আমরা আলোচনা করি যে একটি কোম্পানির কতটুকু পর্যন্ত তার হচ্ছে কি বলা হয় যে ঋণ পরিশোধ করার ক্ষমতা রয়েছে। তাহলে ঋণ পরিশোধ করার ক্ষমতা প্রমাণ করতে যেটি আমরা বলি সেটা হচ্ছে ডেট টু টোটাল অ্যাসেট, অর্থাৎ আমার ডেট টু টোটাল অ্যাসেট। ওকে, তাহলে আমরা রেশিও অ্যানালাইসিস করেছিলাম, তাই না? রেশিও অ্যানালাইসিসে আমাদের বলা হয়েছে যে টোটাল সম্পত্তি মানে দায় এবং সম্পত্তি, দায় সম্পত্তির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক, অর্থাৎ মোট সম্পত্তি অনুযায়ী তার কতটুকু দায় রয়েছে, সে কতটুকু ওই দায়কে পরিশোধ করার ক্ষমতা রাখে এবং ওই দায় থেকে তৈরি সুদ কতটুকু সে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে ডেট টু টোটাল অ্যাসেট ইকুয়াল আমরা কি বলি যে টোটাল ডেট ডিভাইডেড আমরা কি বলি টোটাল অ্যাসেট। ওকে, তার মানে আমরা টোটাল ডেট কে টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করলে ইনটু 100 তাহলে শতকরা হার আমরা পেয়ে যাব। ওকে, শতকরা আমরা পেয়ে যাব, অর্থাৎ আমাদের দায় অনুপাতে আমাদের মোট সম্পত্তির অনুপাত কতটুকু রয়েছে এটা দিয়ে বের করা যাবে। আরেকটি আমাদের ক্ষেত্রে শিক্ষণীয় সেটা হচ্ছে টাইমস ইন্টারেস্ট আর্নড, অর্থাৎ আমাদের যে টাইমস ইন্টারেস্ট আর্নড, অর্থাৎ কতবার আমরা এই ইন্টারেস্টকে আর্ন করেছি, অর্থাৎ আমরা কত টাইমস আমরা পরিশোধ করতে পারি এই সুদকে। অর্থাৎ আমরা এইভাবে যদি করি তাহলে সেই সূত্রটা হচ্ছে যে সেই সূত্রটি হচ্ছে এরকম, আমরা বলি যে ইনকাম বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট divided interest expenses. Okay, interest expenses. Okay, তার মানে আমরা এই ক্ষেত্রে বুঝতে পারি যে টাইমস ইন্টারেস্ট আর্ন হচ্ছে আমরা যেটি বললাম যে ইন্টারেস্ট বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের ইনকাম কত টাকা রয়েছে কিসের আগে, ট্যাক্স এবং ইন্টারেস্ট দেওয়ার পূর্বে, মানে শুধু কর পূর্ব আয় কে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ভাগ করলে আমরা কত টাইমস আমরা পাবো, অর্থাৎ কত টাইমস আমরা পে করতে পারবো। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের হচ্ছে লং টার্ম ডেট কে যদি আমরা আলোচনা করতে চাই, বিশ্লেষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের লং টার্ম ডেট কে আমরা সম্পত্তির সাথে তুলনা করে আমরা অনুপাত বের করব, এবং আমাদের সেক্ষেত্রে এই দুটি সূত্র অবশ্যই জরুরি। সেটাকে আমরা প্রথমে বলে থাকি যে ডেট টু টোটাল অ্যাসেট ইকুয়াল হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড টোটাল অ্যাসেট ইনটু 100, দেন হচ্ছে টাইমস ইন্টারেস্ট আর্নড, অর্থাৎ আমি কতবার অর্জন করেছি সেটি হচ্ছে আমরা বলেছি ইনকাম বিফোর ট্যাক্স এন্ড ইন্টারেস্ট, ওকে, ডিভাইডেড ইন্টারেস্ট এক্সপেন্স। এক্ষেত্রে সূত্রটি এইটিকে, অর্থাৎ আমরা কতবার আমরা অর্জন করেছি সেটি এখানে মূল্যায়ন করা হয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে একটু আগে যে আমরা ডায়াগ্রাম বা একটি টোটাল মূল্যকে, অর্থাৎ আমরা একটি বন্ড থেকে যেটি পেয়েছি সেটিকে কতভাবে মূল্যায়ন করা যেতে পারে বা আমরা এটিকে পরিশোধ করার ব্যাপারটা ডায়াগ্রাম করার ব্যাপারে শিখব, এবং আমাদের প্রেজেন্ট বিল অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে এবং প্রেজেন্ট বিল অফ ইন্টারেস্ট বন্ডস পেয়াবল বের করতে হবে। কারণ আমরা চেষ্টা করব কিভাবে আমাদেরকে বন্ডসের সেলিং প্রাইস বের করতে হয় এবং সেক্ষেত্রে কি ইনকাম হয় বা পার্থক্য কতটুকু থাকে। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি। তাহলে আমরা নিশ্চয়ই একটা ছোট প্রশ্ন লিখে সেটা থেকে চেষ্টা করি। সেই প্রশ্নটা হচ্ছে আমরা এইভাবে বলি, এটাকে আমরা বলেছি যে প্রেজেন্ট ভ্যালু বের করব, তাই না? প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ইস্যু। ওকে,
প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ইস্যুতে আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করব, অর্থাৎ এক্ষেত্রে একটি ছোট প্রশ্ন লিখবো, তোমরা অবশ্যই সবাই লিখবে যে আমি বললাম যে এখানে এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড কোম্পানি বললাম, তারা কি করেছে, তারা অবশ্যই তারা বন্ড ইস্যু করেছে, ইস্যুস 2 লাখ টাকা, 2 লাখ টাকা ইন বন্ডস, অর্থাৎ ঋণপত্রে তারা ইস্যু করেছে, বন্ডস ইস্যু করেছে, এবং ইট ইজ ডিউ in 5 years, okay, due in 5 years with 10% interest rate, okay, it's nominal rate বা market rate, nominal interest rate বলে বা market rate বলে সেটা আমরা বললাম, okay, 10% interest payable, okay, 10% interest payable, okay. Then এখানে বললাম at the year end, at the time of issue, market rate is 12%, okay. এটি হচ্ছে bonds rate, আর বলেছি যে market rate is 12%, okay. তার মানে এক্ষেত্রে আমরা বলেছি যে এইটা হচ্ছে গিয়ে আমাদের বন্ড হচ্ছে 2 লাখ টাকা, যেটা 5 বছর পরে ম্যাচিউর হয়ে যাবে, অর্থাৎ 5 বছর পরে একেবারে দিয়ে দিতে হবে, এবং তার রেট হচ্ছে 10%, ওকে, এটা হচ্ছে এক। আর এখানে আমরা মার্কেট রেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে at the time of issue market rate is 12%, ওকে, ইস্যুর সময় মার্কেট রেট হচ্ছে 12%, ওকে। তাহলে মার্কেট রেট বা নমিনাল ইন্টারেস্ট রেট বলেছে বা কুপন রেট হচ্ছে 12%, আর এখানে হচ্ছে 10%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের একটু চিন্তা করতে হবে, যেহেতু মার্কেট রেটটা বড়, আমাদের ফেস ভ্যালু ছোট, সেহেতু অবশ্যই এটি ডিসকাউন্ট, অর্থাৎ অবহারে ইস্যু করা হয়েছে, তাই না? তাহলে এটি অবহারে ইস্যু করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আবার বলতে পারছি, যেহেতু আমরা বলেছি যে এটি সুদ দিতে হবে 10%, কিন্তু আমাদের রেট হচ্ছে 12%, অর্থাৎ এটি বাট্টা ইস্যু করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের 12% আকারে, অর্থাৎ যেহেতু মার্কেট রেট 12%, এই 12% আকারে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে, এবং ইন্টারেস্ট প্রেজেন্ট ভ্যালু অফ দা ইন্টারেস্ট পেয়েবল, বন্ডস পেয়েবল বের করতে হবে, অর্থাৎ দুইটা জিনিসই আমাকে বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে উইথ 12%, বিকজ মার্কেট রেট হচ্ছে আমাদের 12%, ওকে। এটা হচ্ছে নমিনাল রেট বা মার্কেট রেট, ওকে, আর এটা হচ্ছে আমাদের বন্ডস এর রেট, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে প্রথমে আমরা একটা টাইম ডায়াগ্রাম বের করতে পারি, যে আমাদের টাইম ডায়াগ্রাম কি। নরমালি আমরা যদি বলি এরকম যে 10% এর 2 লাখ, অর্থাৎ আমরা ওয়ার্কিং ওয়ানে বললাম যে আমাদের ইন্টারেস্ট কত টাকা হবে পার ইয়ার, ইন্টারেস্ট হচ্ছে 2 লাখ ইনটু 10%, অর্থাৎ হচ্ছে এটিকে আমরা বলবো 20,000 টাকা, ওকে, 20,000 টাকা, অর্থাৎ আমাদের 20,000 টাকা। এইটিকে আমরা টাইম ডায়াগ্রাম দিতে পারি, যে আমরা বললাম যে 1 থেকে 0, এটিকে 1 বললাম, 2 বললাম, 3 বললাম, 4 বললাম, এন্ড দেন লাস্ট ইয়ার 5 বললাম, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ওকে, এটা আমরা বললাম। তার মানে এটাকে আমরা বললাম যে এই ইয়ারে 20,000 টাকা, এই ইয়ারে 20,000 টাকা, এই ইয়ারে 20,000 টাকা, এই ইয়ারে 20,000 টাকা, এবং লাস্ট ইয়ারে 20,000 টাকা, ওকে। তাহলে 5 দুগুণে কত হয়, এইভাবে আমাদেরকে পে করতে হবে, ওকে। 20,000 20,000 20,000 20,000 করে দিতে হবে, ওকে, 1 2 3 4 5, ওকে। তাহলে আমাদের টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের টোটাল প্রিন্সিপাল হচ্ছে 2 লাখ টাকা, ওকে। তাহলে এটাকে আমরা বলবো যে ইন্টারেস্ট আর ইন্টারেস্ট এইভাবে পেয়াবল হবে, ওকে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু আমরা এটা বলেছি, কিন্তু আমাদের মেইন কাজটা এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের মেইন যেটি বের করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট অফ বন্ডস পেয়েবল বের করতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ সেলিং প্রাইস বের করতে পারবো, ওকে। মানে আমাদের 2 লাখ টাকার যে প্রেজেন্ট ভ্যালু আছে, সেটা 2 লাখ টাকার যে বন্ডস রয়েছে সেটা প্রেজেন্ট ভ্যালু কত টাকা হতে পারে সেটিকে আমরা একটু দেখি। তাহলে আমরা প্রথমেই বলবো যে present value of bonds, okay. Present value of
bonds, okay, present value of bonds বের করতে গেলে at discount, okay, অর্থাৎ আমরা বুঝেছি discount, at discount, okay, okay, তাহলে present value of principal amount প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমরা নিশ্চয়ই টাইম ভ্যালু অফ মানিতে আমরা সূত্র বের করে শিখেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু পিভি ইকুয়াল এফভি ফিউচার ভ্যালু, তাই না, এফভি ডিভাইডেড 1 প্লাস আই হোল এন, ওকে। তাহলে আমরা এটাকে শিখেছিলাম এভাবে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার ফিউচার ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা অর্থাৎ ভবিষ্যৎ মূল্য 2 লাখ টাকা, এটা আমরা কত দিয়ে কিনতে পারবো, কত সমমূল্য হতে পারে, আমরা 1 বললাম প্লাস 1.12 টু দি পাওয়ার 5, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম আই অর্থাৎ ইন্টারেস্ট রেট হচ্ছে কত ইন্টারেস্ট হচ্ছে 12%, তার মানে 0.12 দিয়ে দিলাম আমরা 12% 0.12 দিয়ে দিলাম। তাহলে আমরা যদি 0.12 দিই সেক্ষেত্রে আমাদের কি চিন্তার বিষয়, সেটিকে আমরা বললাম যে ফিউচার ভ্যালু কত টাকা, 2 লাখ টাকা, দেন হচ্ছে গিয়ে আমরা বললাম এটিকে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 5 যদি আমরা করি ক্যালকুলেটর তাহলে আসবে 1.76234, ওকে। তার মানে হচ্ছে আমরা যখন করলাম 2 লাখকে 1.76234 দিয়ে ভাগ করলাম তখন আমাদের টোটাল একটা অ্যামাউন্ট আসবে 1,13,485 টাকা, ওকে। এইটিকে আমরা বললাম প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে, প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে। দেন আমরা এর সাথে কি যোগ করব, প্রিন্সিপাল ভ্যালু অফ ইন্টারেস্ট অফ বন্ডস পেয়াবল, ওকে। তাহলে আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাহলে আমি একটু এখানে একটু ইরেজ করে দেই, ওকে, ইরেজ না করলেও চলবে। আমি বললাম প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেয়াবল, ওকে, ইন্টারেস্ট অফ বন্ডস পেয়াবল, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, সূত্র অর্থাৎ পিভি ইকুয়াল a into 1 minus 1 by 1 plus I whole and divided I, ওকে। তার মানে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সূত্রটি হচ্ছে, এটাকে একটু মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা মুছে দিলাম একটু, আমি উপরে লিখবো, ওকে। তাহলে আমি বললাম প্রেজেন্ট অর্থাৎ ইন্টারেস্ট অফ বন্ডস পেয়াবল এর প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে a অর্থাৎ আমরা এক্ষেত্রে বুঝি a annuity into 1 minus 1 by 1 plus I whole and divided I, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা ওই annuity আগে বের করছিলাম বা টাইম ডায়াগ্রাম শিখতে আমরা বলেছিলাম যে 20,000 টাকা, অর্থাৎ আমরা এভাবে বের করেছিলাম 20,000 টাকা a into 1 minus 1 by 1 plus I অর্থাৎ 0.1 to the power 5 বছর ডিভাইডেড হচ্ছে গিয়ে I হচ্ছে 0.1, ওকে। সো আমাদের এইটিকে আমরা যখন বিশ্লেষণ করতে যাব তখন এইটাকে আমরা যখন ক্যালকুলেট করব ক্যালকুলেটরে তখন হচ্ছে আমাদের কত টাকা আসবে, আমাদের একটি অ্যামাউন্ট চলে আসবে, সেটিকে হচ্ছে 72,100 টাকা, ওকে। অর্থাৎ আমরা এই দুটিকে যোগ করব, তাহলে দুইটা প্রেজেন্ট ভ্যালুকে আমরা যোগ করব, একটি প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়েছিলাম প্রিন্সিপাল অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু পেয়েছিলাম, আর হচ্ছে ইন্টারেস্ট অফ বন্ডস পেয়াবল প্রেজেন্ট ভ্যালু পেয়েছি 72,100, আর এই দুইটিকে যোগ করলে আমাদের হবে 1,85,585 টাকা, ওকে। তার মানে আমরা বুঝতেই পারছি এটি হচ্ছে গিয়ে আমাদের বন্ডের ফেস ভ্যালু, ওকে। এটি হচ্ছে আমাদের বন্ডের ফেস ভ্যালু এবং আমরা ভবিষ্যতে পাবো 2 লাখ টাকা, তার মধ্যে আমাদের বিচ্যুতি হচ্ছে কত টাকার মতো আসবে, 14,415 টাকা। অর্থাৎ আমরা যদি এটি বলি যে এইরকম যে
আমরা বললাম যে 2 লাখ টাকা, দেন আমাদের বিচ্যুত 1,25,585 টাকা। এই দুটো তফাৎ হচ্ছে 14,415 টাকা, 14,415 টাকা। ওকে, 14,415 টাকা। তাহলে আমাদের এই আমরা বিক্রি করেছি হচ্ছে 1,85,585 টাকার বন্ড, এর মধ্যে আমাদের তফাৎ হচ্ছে কত টাকা? 14,415 টাকা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিক্রয় হয়েছে, অর্থাৎ আমরা যে ঋণপত্র বিক্রি করছি সমমূল্যে বিক্রি যদি করি তাহলে কত পার্সেন্ট রেটে আমরা বিক্রি করছি? অবশ্যই 1,85,585 ডিভাইডেড হচ্ছে 2 লাখ টাকা। ওকে, 2 লাখ টাকা ইনটু 100। তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা যে রেটটি পেয়ে যাই সেটা হচ্ছে 92.79%। ওকে, তাহলে আমাদের এটি হচ্ছে সমমূল্যের, অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যে ঋণপত্র বিক্রি করছি সেই ঋণপত্র সমমূল্যের ঋণপত্র কত হবে? 92.79%। এবং আমাদের যে টাকাটি আছে প্রাপ্তব্য, ভবিষ্যৎ প্রাপ্তব্য টাকা এবং প্রেজেন্ট ভ্যালু, এই দুটি তফাৎ হচ্ছে 14,415 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমরা যখন বন্ডস ভ্যালুয়েশন করতে যাব তখন অবশ্যই আমাদেরকে আগে যেটি শিখতে হবে সেটি হচ্ছে গিয়ে আমাদের বন্ডস ভ্যালুয়েশনের জন্য আমাদেরকে কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে, এবং প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট অফ বন্ডস পেয়াবল বের করতে হবে, এবং আমরা সেটি বের করে জানতে হবে। দেন আমরা পরবর্তী প্রসেসে যেতে পারবো। এবং অবশ্যই আমরা এটি জানার আগে অবশ্যই আমরা যথারীতি জেনে গিয়েছি যে কিভাবে আমরা এটিকে বুঝবো যে এটি কি পার ভ্যালু অথবা এটা কি এট প্রিমিয়াম অর ডিসকাউন্ট রেট ইস্যু করা হয়েছে ঋণপত্র। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আশা করছি তোমরা এই চ্যাপ্টারটি এই পর্যন্ত পড়া তোমরা নিশ্চয়ই ভালো বুঝেছো এবং বুঝবে, বাসায় আরো বেশি প্র্যাকটিস করলে বুঝবে, এবং ভবিষ্যতে তোমরা আরো বেশি স্টাডি করবে। সেই কামনায় সবাই ভালো থাকো।